মধ্যপ্রদেশের আগের দুটি পর্বে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম উজ্জয়ন এবং ইন্দোর শহরকে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব মধ্যপ্রদেশের হারিয়ে যাওয়া ইতিহাসের পাতায় দুটি শহরকে, যেই শহরের নাম মান্ডু ও মহেশ্বর। মান্ডু এক দুর্গ শহরকে আপনাদের সামনে আমি তুলে ধরব আমার চোখ দিয়ে, আর তার সাথে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে মধ্যপ্রদেশের এক টুকরো বেনারস অর্থাৎ মহেশ্বর শহরকে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এই দুই শহর, যারা ইতিহাসের পাতায় কোথাও না কোথাও একটু হারিয়ে গেলেও যেতে পারে, কিন্তু এই অচেনা বা কাউর কাউর কাছে চেনা শহরকেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আমার চোখ দিয়ে। আরও এর সঙ্গে থাকবে এখানকার বিখ্যাত মাহেশ্বরী সিল্কের কিছু ঝলক। তাহলে কথা না বাড়িয়ে চটপট ভিডিওটি শুরু করে দিই। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গান। আজকে 16ই ফেব্রুয়ারি 2026, আর আজকে আমি ইন্দোর থেকে বেরিয়ে যাব নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা একটি গাড়ি করে চলে যাব মান্ডু মাহেশ্বরের পথে। তো সেইখানেই দেখা হচ্ছে তাহলে একবারে গাড়ি। আজকে আমরা মান্ডু মহেশ্বর হয়ে ওমকারেশ্বর চলে যাব। তো আজকের দিনটা আই থিঙ্ক ভীষণ এক্সাইটিং হতে চলেছে। তো বেরিয়ে পড়ি কথা না বাড়িয়ে। মধ্যপ্রদেশে যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে পোহা। পোহা জলেবি। তো জলেবি তো প্রচুরবার খেয়েছি, পোহাও প্রচুরবার খেয়েছি, কোনোবার দেখানো হয় না। তা গাড়িতে যেতে যেতে এরকম একটা সফরে পোহা তো একটু দরকারি। সাউথ ইন্ডিয়ায় যেমন ধোসা, আর এখানে তেমন পোহা। তো একটু পোহা খেতে খেতেই যাই। তো পোহা নিয়েছি, দেখাচ্ছি। কিছুই না, এরা পোহা আমাদের মতন করে না। মেনলি এইটা 20 টাকা নিয়েছে এই পোহাটা। এটাকে এরা সেদ্ধ করে অ্যান্ড তার উপর চানাচুর, তারপরে হচ্ছে পেঁয়াজ দেয়। খুব সুন্দর খেতে লাগে, একটা আলাদা ধরনের টেস্ট হয়। তা মধ্যপ্রদেশে এলে যে কোনো জায়গায় পোহা আর জলেবি এই দুটো কিন্তু মাস্ট ট্রাই। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি হচ্ছে মান্ডু অর্থাৎ মান্ডাভে। মান্ডু একটা কোনো ফোর্ট নয়, পুরো শহরটা। তো এই রকম দুর্গ শহর ফার্স্ট টাইম দেখছি, কারণ আমার রাজস্থান যাওয়া হয়নি। তো আগে রাম মন্দির আছে এখানে, সেখানে ঢুকবো, তারপরে পুরো মান্ডু শহরকে ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। মান্ডু বা মান্ডবগড় ধার জেলার মান্ডবনগর পঞ্চায়েত অবস্থিত এক প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ। এটি ভারতবর্ষের পশ্চিম মধ্যপ্রদেশ অন্তর্ভুক্ত মালওয়া অঞ্চলের ধার শহর থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 11 শতাব্দীতে মান্ডু তরঙ্গগড় বা তরঙ্গ রাজত্বের অংশ ছিল। ইন্দোর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই পাথুরে দুর্গ এর অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত আজও মানুষের কাছে। একটি শিলালিপি তালানপুর থেকে আবিষ্কৃত হয়, যার থেকে জানা যায় যে একজন বণিক যার নাম চন্দ্রসিংহা, তিনি একটি মূর্তি মান্ডব দুর্গে অবস্থিত একটি পার্শ্বনাথ মন্দিরে স্থাপন করেছিলেন। এটি বিশ্বাস করা হয় যে প্রাকৃত ভাষায় মান্ডব দুর্গা শব্দের অপভ্রংশ থেকে মান্ডু শব্দের উৎপত্তি। এখানে 3টে মহলে ভাগ করা আছে, যেমন ভিলেজ একটা পার্ট, আরেকটা হচ্ছে জাহাজমহল, এবং আরেকটা হচ্ছে রূপবতী প্যালেস, যেটা আছে বাজবাহাদুর প্যালেস, এইগুলো। তো এই 3টে মোট যদি ঘোরেন এবং যদি গাইড নেন, তাহলে সেই ক্ষেত্রে হাফ ডের জন্য 1800 টাকা আর ফুল ডের জন্য 2200 টাকা নেওয়া হয়। শুধু জাহাজমহল যদি গাইডের থেকে বুঝতে চান, তাহলে 750 টাকা। আপনি যদি গাইড নিতে চান আর নিতে পারেন, যদি আপনি হিস্ট্রি সম্বন্ধে জানেন, যদি মনে হয় যে আপনার গাইড লাগবে না, তো সেই ক্ষেত্রে আপনি নিজেও দেখতে পারেন। তো সেটা আপনাদের উপর নির্ভর করছে, আমি রেটটা বলে দিলাম।
শিলালিপিতে যে তারিখের উল্লেখ পাওয়া যায় তা হল 612 বিক্রম সংবৎ, যা ইঙ্গিত করে যে মান্ডু ষষ্ঠ শতকের একটি উদীয়মান শহর ছিল। দশম ও একাদশ শতকে পরমারস রাজবংশের অধীনে মান্ডুর লক্ষণীয় উন্নতি সাধন হয়। মান্ডু শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 633 মিটার অর্থাৎ 2079 ফুট উপরে এবং বিন্ধ্য পর্বতমালা 13 কিমি অর্থাৎ 8.1 মাইল বর্ধিতাংশের মালওয়া মালভূমির উত্তরে অবস্থিত এবং নর্মদা নদীর দক্ষিণ উপত্যকা পরমানস রাজবংশের রাজধানী প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করত এই মান্ডু শহর। এই জামে মসজিদ মুঘল শৈলীতে নির্মিত। এই মসজিদটি হোসাইন শাহের শাসনকালে শুরু হয়েছিল এবং 1454 খ্রিস্টাব্দে মাহমুদ খিলজির শাসনকালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1401 সালে যখন তৈমুর লং দিল্লি দখল করেন, তখন মালওয়ার আফগান গভর্নর দিলওয়ার খান নিজের ছোট রাজ্য স্থাপন করেন এবং ঘুরি রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার ছেলে হোসাইন শাহ রাজধানী ধার থেকে মান্ডুতে স্থানান্তরিত করেন এবং এর গৌরব বৃদ্ধি করেন। এরপর মোহাম্মদ খলজি মালওয়ার খলজির রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী 33 বছর শাসন করেন। তার আমলেই মালওয়ার সালতানাত সর্বোচ্চ শিখরে পৌঁছায়। এই মসজিদটি হোসাইন শাহের আমলে শুরু হয়ে 1454 সালে মাহমুদ খিলজির আমলে শেষ হয়। মাহমুদ খিলজি 55 বছর বয়সে তার পিতাকে হত্যা করে মান্ডুর রাজা হন। ধারণা করা হয় শিল্পকলার প্রতি তার প্রবল ঝোঁক ছিল। পশ্চিম দিকের দেওয়ালে 17 সেন্টিমিটারের চমৎকার নকশা ও খোদাই কাজ রয়েছে। এই মসজিদটিতে 3টি বড় গম্বুজ, একটি প্রাঙ্গণ, 54টি ছোট গম্বুজ এবং স্তম্ভযুক্ত হলের সারি রয়েছে। এতে একটি প্রার্থনা কক্ষ ও চমৎকার অলংকৃত স্তম্ভ রয়েছে। মসজিদের সম্পূর্ণ এলাকা 4.6 মিটার উঁচু একটি প্ল্যাটফর্মের উপর নির্মিত এবং আয়তন 7725 বর্গমিটার। এখন আমরা জাহাজ মহলের ভেতরে ঢুকবো। এখানে অনেকগুলো মহল আছে, সেগুলো দেখার। এটাকে মেজর মহল ধরা হয়। তো আমরা এখন ভেতরে ঢুকবো। যেখানে গাড়ি আপনাদের আসবে সেইখান থেকে ই রিক্সা করে আপনাদের আসতে হবে। আপনারা হেঁটেও আসতে পারেন, বাট ই রিক্সায় 10 টাকা পার পারসন নেয়। ওইখান থেকে আপনারা ই রিক্সা করে আসতে পারেন। আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, জামা মসজিদে আমরা যখন ঢুকলাম হোসেন শাহ মকবারা তারপরে হোসেন শাহ মকবারা দেখতে ওখানে 25 টাকার একটা টিকিট করতে হয়। যদি আপনারা অনলাইন করেন তাহলে 20 টাকা পার পারসন, আর যদি অফলাইন তাহলে 25 টাকা। এখন আমরা ভেতরে ঢুকবো জাহাজমহলে। এখন আমরা জাহাজমহলের ভেতরে ঢুকবো। এখানেও এন্ট্রি ফিজ আছে। আমি বললাম যে 3টে মেজর মহল ভাগ করা আছে, তো প্রত্যেকটা মহলে গিয়ে টিকিট কাটতে হয়। আমরা যেমন ওই জামা মসজিদ বা ভিলেজ পার্টটায় গিয়ে কাটলাম, সেটা হচ্ছে 25 টাকা। আর এই যে জাহাজমহলে আমরা এলাম, এখানে অনেকগুলো আছে মহল, তো এখানেও আমাদের টিকিট কাটতে হবে। এখানেও কিন্তু 25 টাকা পার পারসন টিকিট, আর ওই অনলাইনে কাটলে 20 টাকা করে। এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হলো রূপমতির প্যাভিলিয়ন, বাজ বাহাদুরের প্রাসাদ, রেওয়া কুণ্ড, দরিয়া খানের সমাধি কমপ্লেক্স, শ্রী মান্ডবগড় তীর্থ, জামে মসজিদ, হোসাং শাহের সমাধি, জাহাজ মহল বা জাহাজ প্রাসাদ, হিন্দোলা মহল ও দরওয়াজা। মধ্যযুগের এক অপূর্ব স্থাপত্য এই জাহাজমহল। প্রাসাদটি দেখতে অনেকটা জাহাজের মতো। এর দুই পাশে দুটি হ্রদ আছে, মনে হয় মাঝে একটি জাহাজ। তার নাম জাহাজমহল। 15শো শতাব্দীতে এই প্রাসাদ সুলতান গিয়াসউদ্দিন খিলজি কর্তৃক নির্মিত হয়েছিল। এই জাহাজমহলের ভেতরেই এই ছোট্ট সংগ্রহশালাটি আছে, যেখানে আমরা দেখতে পাই মধ্যপ্রদেশের ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্যের ছাপ।
এটি মালওয়া সালতানাতের অন্যতম শাসক সুলতান গিয়াসউদ্দিন খিলজির রাজত্বকালে নির্মিত হয়েছিল। এই প্রাসাদটি দুটি কৃত্রিম জলাধার যথা কাপুর তালাও এবং মুঞ্জা তালাওয়ের মধ্যে নির্মিত হয়েছিল, যা জলের উপর ভাসমান একটি জাহাজের বিভ্রম তৈরি করেছিল। সেই থেকেই নাম জাহাজ। সুলতান গিয়াসউদ্দিন খিলজি তার বিলাসবহুল জীবনযাত্রার জন্যই এই জাহাজ প্যালেস বা জাহাজ মহল তৈরি করেছিলেন। এটি সাধারণভাবে সেই সময়কার হারেম ছিল, যেখানে সুলতানের প্রিয় মহিলারা বসবাস করতেন। এই জাহাজমহল ২ তলা বিশিষ্ট একটি দীর্ঘ প্রাসাদ, যা দেখতে আগেই বললাম অনেকটা জাহাজের মতন। আশেপাশে যে স্থানগুলি এখানে উল্লেখযোগ্য সেটা হলো হিন্দোলা মহল, উজালা এবং গোলা বাউরি বা কূপ। শোনা যায় জাহাজমহল অর্থাৎ গিয়াসউদ্দিনের এই হারেমে বিভিন্ন দেশের কয়েক হাজার সুন্দরী সেই সময় বসবাস করতেন। হিন্দোলা মহল মান্ডুর একটি জনপ্রিয় ঐতিহাসিক স্থাপত্য। এই মহলের বৈশিষ্ট্য মহলের দেওয়ালগুলো হেলানো, তাই নাম সুইং প্যালেস বা হিন্দোলা মহল। ১৫০০ শতকে মান্ডুর তৎকালীন সুলতান গিয়াসউদ্দিন খিলজির আমলে এটি নির্মিত হয়েছিল। সেই সময় এটি দরবার হল হিসেবে ব্যবহার করা হতো। হেলানো দেওয়ালগুলি বিশেষ টেকনোলজিতে তৈরি, যা মহলটিকে ধারণ করে রয়েছে যাতে ভেঙে না পড়ে। এর স্থাপত্য নকশা এতটাই আকর্ষণীয় যে এটিকে দোলনার মতো দেখতে বলে মনে হয়। হিন্দোলা মহলের আশেপাশে সেই সময় রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালের নিয়মে কিছু ধ্বংস হয়েছে, কিছু ভূমিকম্পের সময়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ইকো পয়েন্টে। বোঝা যাচ্ছে, তো শোনা যাচ্ছে তো ইকো পয়েন্টের আওয়াজ। তো আমরা এখন আমাদের লাস্ট মানে বাজ বাহাদুর মহল আর রূপবতী মহলের দিকে এসছি। এখানেও ২৫ টাকা করে টিকিট কাটলো, মানে ২৫ পার পারসন ইন্ডিয়ানদের জন্য। তো আমি যেখানে টিকিট কাউন্টারটা সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দূরে কার পার্কিং, যেখানে কারগুলো আসছে ওখান থেকেই টিকিট কাটতে হচ্ছে এটার জন্য। তো ফার্স্টে আমরা এখন দেখব হচ্ছে বাজ বাহাদুর প্যালেস। মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত ১৬শ শতাব্দীর ঐতিহাসিক বাজ বাহাদুর প্রাসাদ মালব সালতানাতের শেষ শাসক বাজ বাহাদুরের দ্বারা নির্মিত। এটি রাজপুত ও মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি, যা বিশাল প্রাঙ্গণ ও সুন্দর খিলানযুক্ত। রেওয়াকুণ্ডের উপরে পাহাড়ের ঢালে অবস্থিত এই প্রাসাদটি রাজা বাজ বাহাদুর ও রানী রূপমতির প্রেম ও সঙ্গীতের কাহিনীর জন্য বিখ্যাত। রূপমতী প্যাভিলিয়ন তৈরি করেছিলেন রাজা বাজ বাহাদুর রানী রূপমতির জন্য। রানী রূপমতির আরও বড় পরিচিতি কবি রূপমতি হিসেবে। অপূর্ব ছিল তার গানের গলা। স্থানীয় লোকগীতিতে শোনা যায় এই মহলে বসে তিনি যখন সঙ্গীত সাধনা করতেন, মেঘবল্লার রাগে এই বিন্ধ্যাচলে বৃষ্টি নামত। এখানে কবি গায়ক তানসেনের সাথে রানী রূপবতীর নাম উচ্চারিত হয় পরম শ্রদ্ধায়। এই প্যাভিলিয়নের দেওয়াল অদ্ভুত টেকনোলজিতে তৈরি। এখানে বসে সঙ্গীত সাধনা করলে অনেক দূর পর্যন্ত শোনা যায়। তো আমি এখন দাঁড়িয়ে আছি রানী রূপবতী প্যালেসের সামনে আর কি। এতটা উঠতে হবে, অনেকটা ওঠা।
তো উঠবো আস্তে আস্তে। যেখানে এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আজও এই প্রাচীন স্থাপত্যগুলির কোণে কোণে লোকসঙ্গীতে মান্ডুর বাতাসে ভেসে বেড়ায় বাজবাহাদুর আর রানী রূপমতির ট্র্যাজিক প্রেমের কাহিনী। রূপমতি ছিলেন অসাধারণ রূপবতী। নর্মদাকে মাতৃস্থানে রেখে প্রতিদিন পূজা করে নর্মদার তীরে বসে তিনি সঙ্গীত সাধনা করতেন। বাজবাহাদুর রূপমতির সঙ্গীত সৌন্দর্য উভয়ের প্রেমে পড়েন। তিনি রূপমতিকে মান্ডু নিয়ে আসেন। রূপমতি জানিয়েছিলেন নর্মদাকে না দেখতে পেলে তিনি বাঁচবেন না, তাই তৈরি হলো এই রূপমতি প্যাভিলিয়ন। সেই সময় এর ছাদ থেকে নর্মদা দেখা যেত। সামনের রেওয়া কুণ্ডে নর্মদার জল রাখা হতো। রানী এখানে সঙ্গীত সাধনা করতেন। বাজবাহাদুর ছিলেন মালওয়ার শেষ স্বাধীন রাজা। এরপর আকবরের প্রতিনিধি আদম খাঁ মান্ডো আক্রমণ করে। বাজবাহাদুর পরাজিত হয়ে পালিয়ে যান। রানী রূপমতি বাজবাহাদুরের মৃত্যুর খবর পান। আদম খাঁ রানীকে জোরপূর্বক বিবাহ করতে চাইলে তিনি বিষ পান করেন। এই রূপমতি প্যাভিলিয়ন বিন্ধ্যাচলে মান্ডুর সর্বোচ্চ স্থান। বর্ষায় এখান থেকে সবুজ বিন্ধ্যাচল অপূর্ব। এই প্যাভিলিয়নের ছাদ সে সময় ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো। তো আমি এখন দাঁড়িয়ে আছি নীলকণ্ঠ মহাদেব মন্দিরে, এটা মান্ডুতেই। তার আগে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে রূপবতী মহলটা অনেক উঁচুতে। যাদের পায়ে সমস্যা আছে তারা একটু ধীরে সুস্থে বুঝে শুনে আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন। আর যেটা বলা, মান্ডু শহরে কেন আসবেন, মান্ডাবে নাও আসতে পারেন। অনেকে ভাবতেই পারেন যে আমার তো হিস্ট্রিতে ইন্টারেস্ট নেই, তাহলে আমি এখানে এসে কি করব। বাট আমি রেকমেন্ড করব যে আপনি হিস্ট্রি জানুন, চাই না জানুন, আপনি গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন। হ্যাঁ, হয়তো মনে হবে যে শুধু তো পাথর দেখে চলে এলাম, গাইড যদি না নিই, কিছু যদি না জানি। অনেকেই অনেক কিছু জানে না, কিছু কিছু মানুষ জানে, পড়াশুনো করেই মানুষে। কারণ কোথাও একটা আমরা এক্সপ্লোর করতে বেরোলে তার আগে আমরা সেই জায়গাটা সম্বন্ধে একটু আধটু হলেও যারা ভ্রমণ পিপাসু তারা পড়ে আসি। তো সেই অনুযায়ী বলবো যে সেইটুকুন পড়ে এসেও যদি মান্ডু ঘুরতে চান, মান্ডু কিন্তু ঘুরতে পারেন। খুবই সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা যে আপনার মন ভরে যাবে। আমি রেকমেন্ড করব যে আপনি আসুন মান্ডু। আমরা এই নীলকণ্ঠ মহাদেব মন্দির দেখে তারপরে আবার মহেশ্বরের পথে রওনা দেব। তো ভীষণ ভালোভাবে ঘুরছি। আরেকটা কথা এখানে বলে দিই, আমি মান্ডু মহেশ্বর করে আমাদের যে গাড়ি আছে আজকে, উনি আমাদের ওমকারেশ্বরে ছেড়ে দেবেন, এটাই আমাদের প্ল্যান ছিল। তো এই জন্য আমরা 4 সিটার কার নিয়েছিলাম, তো এসি। তো আমাদের 5,000 টাকা নিয়েছিল। আমি ডেসক্রিপশন বক্সে ড্রাইভার যার সাথে আমরা যোগাযোগ করে ঘুরছি তার নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা এই ট্যুরটি করতে চাইলে বা আপনারা অন্য ধরনের কোনো ট্যুর করতে চাইলে, মানে ওমকারেশ্বরে শুধুমাত্র যেতে চাইলে বা শুধু মান্ডুতে যেতে চাইলে বা শুধু মহেশ্বরে যেতে চাইলে, আপনারা এনাদের সাথে যোগাযোগ, মানে এই ড্রাইভারের সাথে যোগাযোগ করে এই ট্যুরটি করতে পারেন। তো এখন চলুন আপনাদের নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের কাছটায় নিয়ে যাই। মান্ডুর নীলকণ্ঠ মন্দির মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত। 1600 শতকের একটি প্রাচীন শিব মন্দির এটি, যা মুঘল সম্রাট আকবরের নির্দেশে নির্মিত হয়েছিল। উপত্যকার ধারে অবস্থিত, যেখানে পৌঁছাতে 60টি সিঁড়ি দিয়ে নামতে হয়। মন্দিরটি লাল পাথরের কারুকার্যময় স্থাপত্য এবং এর উপর থেকে নর্মদা উপত্যকার সুন্দর দৃশ্যের জন্য পরিচিত। মুঘল আমলে নির্মিত হলেও এটি একটি অনন্য হিন্দু মন্দির, যা সম্রাট আকবর তার বেগম যোধাবাইকে উপহার দিয়েছিলেন বলে কথিত আছে। মন্দিরের দেওয়ালে আকবরের আমলের শিলালিপি রয়েছে। মন্দিরের ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে এবং উপর থেকে একটি প্রাকৃতিক ঝর্ণার জল সরাসরি শিবলিঙ্গের উপর পড়ে, যা এর পবিত্রতাকে আরও বাড়িয়ে তোলে। লোককথা অনুযায়ী মুঘল শাসক ঔরঙ্গজেব একসময় এই মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, যা পরে পুনরায় চালু করা হয়। এখানে যেই কুণ্ডটি দেখা যাচ্ছে, বলা হয় যে এই কুণ্ডে জল যদি একদম সোজা পথে আসে তাহলে তার জীবনে কোনো সমস্যা দেখা যায় না।
কি সুন্দর এদিকে দৃশ্যপট দেখুন, বর্ষাকালে এই দৃশ্য আরোই সুন্দর লাগে। তো এখন আমি এসে গেছি মাহেশমতি নগর বা মহেশ্বর যেটাকে বলে, যেটাকে আমরা ছোট বেনারস বলতে পারি, মধ্যপ্রদেশের বেনারস। তো আমি এখন মহেশ্বরের দিকে এগোবো। অহল্যাবাই হোলকারের তৈরি এই মধ্যপ্রদেশের বেনারসকে এক্সপ্লোর করতে এবার আমরা যাব। তো চলুন আমার সাথে। তো এটি হচ্ছে প্রবেশদ্বার, আমরা এখান দিয়ে মহেশ্বর শহরে প্রবেশ করি। এই ঢোকার মুখেই অহল্যাবাইয়ের একটি মূর্তি দেখা যাচ্ছে। এবারে আমরা ওনার বাড়িতে, অর্থাৎ এখানে উনি যেখানে থাকতেন সেখানে ঢুকবো। হয়তো ফটোগ্রাফি নট অ্যালাউড ভেতরটায়, তাই ভেতরটা তো দেখাতে পারবো না, আমি বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই দিকটায় জুতো খোলার জায়গা আছে, আমাদের জুতো খুলে তারপরে এখানে প্রবেশ করতে হবে। তো এখানে তো কোথাও ফটোগ্রাফি করতে দেওয়া হয় না, তাই আমি ভেতরটা দেখাতে পারলাম না। বাট এখানে এসে আপনারা অতি অবশ্যই অহল্যাবাই হোলকারের যে বাড়ি ছিল, মানে রাজগদি, এবং যে একটা পিকচার আর্ট গ্যালারি আছে, সেটা আপনারা এখানে এসে অবশ্যই ভিজিট করবেন। এবার আমরা অহল্যা ঘাটের দিকে যাচ্ছি। এটি হচ্ছে অহল্যাঘাটে যাওয়ার সিঁড়ি দিয়ে রাস্তা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমরা অহল্যাঘাটের দিকে যাব। এখন আমরা চলে এসেছি অহল্যাঘাটে। মহেশ্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পশ্চিম নিমর জেলার নর্মদা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। এটি ভারতের দ্বিতীয় বেনারস বা গুপ্তকাশী নামেও পরিচিত। মহেশ্বর প্রাচীনকালে মাহিষ্মতি নামে পরিচিত ছিল এবং এটি প্রাচীন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর। মহেশ্বরের সবচেয়ে উল্লেখযোগ্য ইতিহাস রানী অহল্যাবাই হোলকারের সাথে যুক্ত। তিনি এই শহরটিকে হোলকার রাজবংশের প্রশাসনিক ও রাজকীয় বাসভবন হিসেবে গড়ে তোলেন। রানী অহল্যাবাই তার ন্যায় বিচার, প্রজ্ঞা এবং শাসনের জন্য বিশেষভাবে বিখ্যাত ছিলেন। নর্মদা নদীর তীরে অবস্থিত মহেশ্বর দুর্গ এবং মন্দিরগুলো এই শহরের ইতিহাসের সাক্ষী। এই দুর্গটিই ছিল রানী অহল্যাবাইয়ের প্রশাসনিক কেন্দ্র। মহেশ্বর তার বিখ্যাত মাহেশ্বরী সিল্ক বা মহেশ্বরী শাড়ি বুননের জন্য বিশেষভাবে পরিচিত। এই শাড়ির বুননের প্রচলন শুরু করেছিলেন রানী অহল্যাবাই হোলকার। এই মহেশ্বর শহরের প্রতিটি কোণ যেন এক একটি গল্প বলে। নদীর মৃদু প্রবাহ এখানকার প্রাণবন্ত পরিবেশকে আরও মনোরম করে তোলে, যা আপনার রোমাঞ্চকর অভিযানের জন্য এক নিখুঁত পটভূমি বলা যেতেই পারে। মহেশ্বরে ঘুরে বেড়ানোর সময় আপনি সুপরিচিত স্থান এবং লুকোনো রত্নের এক মনোরম মিশ্রণ খুঁজে পাবেন। ভগবান রামের প্রতি উৎসর্গিত চমৎকার শ্রী অহলেশ্বর মন্দির পরিদর্শন, অথবা রেওয়া সোসাইটি ঘুরে দেখা, যেখানে তাঁত বুননের প্রাচীন শিল্প সযত্নে সংরক্ষিত আছে। স্বয়ং রানী অহল্যাবাইয়ের রেখে যাওয়া ঐতিহ্য মহেশ্বরী শাড়ির সূক্ষ্ম নকশা দেখার সুযোগটিও এখানে আসলে অবশ্যই করে হাতছাড়া করা যায়ই না। দেখা ও করার মতন এত কিছু থাকায় মহেশ্বর আপনাকে এই সৌন্দর্য ও ইতিহাসে নিজেকে নিমজ্জিত করার জন্য আমন্ত্রণ জানাবে। এখানে আপনি 10 মিনিট শেয়ারিংয়ে বোটে করে ঘুরে আসতে পারেন, সেটার জন্য 50 টাকা পার পার্সন। আর যদি ফ্যামিলি নিয়ে পার্সোনাল বোট নেন তাহলে 1200 এবং 500 বিভিন্ন ধরনের রেঞ্জ আছে। তো আমরা এখন একটি শেয়ারেবল বোট নিয়ে নৌকা ভ্রমণে চলেছি। দারুণ লাগছে সেই পুরনো শহরকে দেখা, বা মনে হচ্ছে মধ্যপ্রদেশে এসে নৌকা ভ্রমণ করতে করতে আরেকটা বেনারসকে দেখতে পাচ্ছি। সত্যি শহরটিকে বেনারসের মতোই লাগছে, দ্বিতীয় বেনারস বলেই মনে হচ্ছে এক কথায় বলতে গেলে। ভীষণ ভালো লাগছে।
আপনারা আসলে একবার রাইড করবেন, ভালো লাগবে। পরন্তু এই বিকেলের দিকে বোট রাইডিংটা দারুণ আরাম দিচ্ছে চোখকেও। মনে হচ্ছে মধ্যপ্রদেশের এই মিনি বেনারসে কোথা থেকে এলাম। মনে হচ্ছে এক নতুন শহরে এসেছি দ্বিতীয় বেনারস দেখতে। সত্যি এটি আমার কাছে ভীষণ ভীষণ মনোমুগ্ধকর একটা এক্সপিরিয়েন্স। আপনারা আসলে অতি অবশ্যই সাজেস্ট করব এই বোট রাইডিংটা করার এবং মহেশ্বর শহরে আসার। শ্রী অহল্যাশ্বর মন্দির, যা অহল্যাবাইয়ের ছত্রী নামেও পরিচিত, মহেশ্বরের নর্মদা নদীর তীরে অবস্থিত একটি সুন্দর মন্দির। ভগবান রামকে উৎসর্গিত এই মন্দিরে মারাঠা সৈন্য এবং হাতির ছবি রয়েছে। রানী অহল্যাবাই হোলকারের কন্যা কৃষ্ণাবাই তার মাকে সম্মান জানাতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মহেশ্বরের অহল্যাঘাট একটি ঐতিহাসিক ও সুন্দর স্থান, যেখানে মারাঠা, রাজপুত এবং মুঘল স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখা যায়। এই ঘাটে রয়েছে চমৎকার সিঁড়ি এবং দেবতা, সঙ্গীত শিল্পী ও নর্তকীদের ভাস্কর্য। এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখার সময় দর্শনার্থীরা বিঠোজিরাও হোলকার এবং অহল্যাবাই হোলকারের ছত্রিগুলো দেখতে পারেন। রাজওয়াড়া মহেশ্বর হল মহেশ্বর দুর্গের অভ্যন্তরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা শ্রদ্ধেয় রানী অহল্যাবাইয়ের প্রাক্তন বাসস্থান ছিল। প্রাসাদটির নকশা সরল অথচ মার্জিত, যা রানী অহল্যাবাই হোলকারের অনাড়ম্বর জীবনযাত্রার এক ঝলক দেখায়। তো মহেশ্বরে তো মাহেশ্বরী সিল্ক খুব বিখ্যাত। তো এখানে আমি একটি দোকানে এসেছি, তো সেই দোকান থেকে আমি নিজেও কিছু শপিং করেছি। আপনারা চাইলে এখান থেকে এসে কিনতে পারেন। আমি আপনাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি। এখানে 1200 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত মাহেশ্বরী সিল্কের ম্যাটেরিয়ালসের শাড়ি, দোপাট্টা, তারপরে সালোয়ার স্যুট এগুলো পাওয়া যায়। যেই দোকান থেকে আমি কিনেছি এইটি সেই দোকানেরই আউটলেট। প্রায় 250 বছর আগে রানী অহল্যাবাইয়ের হাত ধরে প্রবর্তিত এই শাড়িগুলি তাদের স্বতন্ত্র বুনন ও উজ্জ্বল রঙের জন্য সারা দেশে সমাদৃত। সাধারণত সুতির কাপড়ে তৈরি এই শাড়িগুলি সাধারণ ডোরা কাটা এবং চেকের মতন বিভিন্ন শৈলীতে পাওয়া যায়। এই বিশ্ববিখ্যাত মাহেশ্বরী সিল্ক দেখতেই আজকে এই দোকানে আসা, এবং এই দোকানে বিভিন্ন প্রচুর 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 কালেকশন আছে। আপনারা চাইলে এখানে এসে এখান থেকে শপিং করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে, আর ভীষণ ভালো একটা কালেকশন আপনারা পেতেই পারেন। তো আজকে তো ভীষণ ভালোভাবে ঘুরলাম, দুটো নতুন জায়গাকে এক্সপ্লোর করলাম। মান্ডু মহেশ্বর দুটো ভিন্ন স্বাদের জায়গা, দুটো দু রকমের মতন সুন্দর। তো আপনারা এলে, মধ্যপ্রদেশ এলে মান্ডু মহেশ্বরে আসার চেষ্টা করবেন, ভালো লাগবে এইটুকুন বলতে পারি। আর আমি এই মাত্র এখন 7টা বাজে বিকেলে আমি এই মান্ডু মহেশ্বর সব কিছু দেখে ওমকারেশ্বরে ফিরে এলাম। মানে ওমকারেশ্বরে ফিরে এলাম না, ওমকারেশ্বরে এলাম। আমি আর ইন্দোর ফিরে যাইনি। আমরা কালকে ওমকারেশ্বরে পুজো দেব। তো সেই পর্বের ভিডিওটা নেক্সট পর্বে আসবে। আর আমি তো বলেই দিয়েছি যে গাড়ি কত টাকা খরচা নিয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে যোগাযোগ করতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতেই পারেন। তাই মান্ডু মহেশ্বরের এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পর্বে ওমকারেশ্বরের ভিডিওতে। আর যেটা প্রত্যেকবার বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলেই ঘুরতে থাকবেন। তাই আজকের মতন টাটা।